আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো। কিরকম? শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল, তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন, আমার দেশ চেপেছিল। শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেইটার পরে আমার দেশকে সম্পাদকে বলতেছে বাই চান্স এডিটর। এর মানে অ্যাপিলেট ডিভিশনের যে আওয়ামী লেসপেন্সাররা ছিল, তারা মাহমুদুর রহমানকে আমরা আসলে অনেকগুলি বিষয় আলোচনা করবো। আপনি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক কথা বলেছেন, কামাল ভাই এটা একটু বলুক, এটা একটু বলি। আর আপনি যে এটা কথা বলতেছেন যে ট্রুথ ইজ আমি ভাইকে সবাইকে বলতে চাই প্লিজ একটা কথা। একটা সেটা হচ্ছে, আর একটা ব্যাপার হলো, হ্যাঁ ভাইয়ের যে এথিক্স, মাসুদ কামাল ভাই মনে হইলো যে ওইটা অ্যাক্টিভিজম হইছে, সাংবাদিকতা হয় নাই। তো আমার পরবর্তীতে কথা হলো, এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো, দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে, সরকারি অফিস বন্ধ রাখতেছে, নিকৃষ্টতম মব করতেছে। ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইমলাইনে পুরো শাহবাগের মব সন্ত্রাসের সময় কয়দিন তিনি সেইটা সমালোচনা করছেন। মাত্র 50 জন লোক ছিল, আমি সামনে সেইটার 500 লোক কইরা পত্রিকা দেখাইছে। কামাল ভাই এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন, একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন। দুইটা প্রশ্ন, এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন, সেটা একটা সম্পাদক থেকে যে আপনি সাংবাদিক মনে করছেন, আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন? মানে বিষয়টা হলো কি, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের আমলে উপদেষ্টাও ছিলেন, কিন্তু জ্বালানি বিষয়ে উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, আমি তখন আমার দেশে ছিলাম, আমি তো আমার দেশে চাকরি করছি ভাই। আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে। যারা আমার দেশ শুরু করছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো, এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসলেন। আতর সামাদ স্যার, উনি আমার টিচার, এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি, কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট একটা জিনিস হলো কি, আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন, আমি জানতাম উনি মুন্নু সিরামিক্সের সঙ্গে চাকরি করতেন, আমি জানতাম এগুলো। শাহিনপুকুর সিরামিক্সের সিইও ছিলেন উনি। সরি, মুন্নু সিরামিক্স না, শাহিনপুকুর ছিলেন, মুন্নু ছিলেন। উনি মুন্নু সিরামিক্সের তো মালিকের মেয়ের জামাই। মুন্নু থেকে উনি শাহিনপুকুরে আসছেন। শাহিনপুকুর সিরামিক্সটা উনার হাতে, মানে সালমান রহমানের প্রতিষ্ঠান। জি, সালমান রহমান। হ্যাঁ, উনি সালমান রহমানের প্রতিষ্ঠানে ছিলেন, চাকরি করতেন। তো তারপরে সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিলেন আমি জানি না ভাই, হাদি জানতে পারে। আর আতর সামাদ যার পাশে বসে, আতর সামাদের পাশে বসে আমরা কাজ করেছি, আতর সামাদের আমি ক্লাসও করেছি ভাই, বিভিন্ন রকম, যাক সেটা অন্য হিসাব। তো হতে পারে, তারপরেও হতে পারে, মালিক হলে অনেকে হয়ে যায়, তো সেটা হতে পারে, মানতে পারে, অনেকে মানতেও পারে। বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি। আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন, পেশাদার সাংবাদিক নয়, একবারে সম্পাদক হয়েছেন। বাট এটা আমার পছন্দ না, আমি কি করবো ভাই? আচ্ছা, এটা গেল একটা। আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন? মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা, যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির। আচ্ছা, আমি এটা বলি, ওই সময় আমি একটা কথা, একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায়। সেই আর্টিকেলটা কি আমি একটু আপনাদের বলি। আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক আন্দোলন করতেছে, আন্দোলনটা কেন? আন্দোলনটা হলো কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে, সেই রায়ের আপত্তি। রায়টা কে দিয়েছে? একজন বিচারক দিয়েছে। তাহলে ভুলটা করলে কে করছে? কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে? ওই বিচারক করছে। ওই বিচারকটা কে? কেউ নাম জানে? আমি এই প্রশ্নটা করেছিলাম। এই যে এখানে এত লোক আছে, তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না। ভাই শুনেন, আমি কোনো পলিটিক্স করি না, 1 নাম্বার। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই। আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি, আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত, ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন, ওই লোকগুলি একটা ঘোরের মধ্যে ছিল। তাদেরকে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছিল। এই কারণে যে যদি আপনি আন্দোলন করতেন, আন্দোলন তো স্লোগানটা ওঠা হচ্ছিল বিচারকের বিরুদ্ধে, সেই রায়টা কেন দিল? আমার মনে হয় যে কামাল ভাইয়ের পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একটু জনাব হাদির কাছে আসি। জনাব হাদি, আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে, বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 80% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা 20% মনে করছেন এটা সঠিক নয়। আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত 1 বছরে মিছিলে, মিটিংয়ে, সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে, ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে। এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে, এক ধরনের মবকে চালানো, করা। এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অনেকেই বলছেন যে মব তো আরো অনেক আগে থেকে হচ্ছে, তো নতুন না। কিন্তু নতুন না হোক, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোট ছোট করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব, আপনি
আবারও বলতেছিলেন, কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছে, নিহত রয়েছে, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারলো না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র, ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল, এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডের আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব হাদি? ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের প্রশ্ন নাই সামনে বলি। পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছে রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেসে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেস? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেস থাকবে, অমুক শহীদ এই প্রয়োজন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থাটাকে করতে পারে না। হাদিজা ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের এক্স্যাক্টলি দুটো কারণ ভাই, দুইটা। কি কারণে? হ্যাঁ, নাম্বার 1, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তলা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্র ভাই জেল খেটেছেন। এছাড়া ওই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন, বন্যা আপা, রেজওয়ানা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেক্টিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী যেভাবে হোক হয়ে গেছে। জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত, সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো এইটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। আমরা 1000 বার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা, লোক ভালো, উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে যাবেন? এটা স্বাস্থ্য উপদেষ্টা না, কিন্তু জনাব হাদি, আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, নাই তো। আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই শোনেন, কেন বলি না ডক্টর ইউনূসের বিরুদ্ধে? ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস এই পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% কেই করছে। কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে, শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন, তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো। এখন পর্যন্ত খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা। এই ইন্টারিং এর অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায়, ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন? একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয়, তাইলে ইউনূসের কেউ গাইলেইনে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না, হাসিনা বলে আমরা এগুলি বলছি। আমি আপনাদের বলি, হাসিনা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনাদের ঘটনাটা বলি। আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি। আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো। খালিদ ভাই, এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন? যে প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বয়সে যেই দেশটা ভাঙা হয়েছে, সেইটা সারতে তো মিনিমাম আপনার কতদিন লাগবে? তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই গোপালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষে কথা বলতেছি, কিন্তু এই সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা। আমি আপনার দুইটা বলি খালিদ ভাই, আমি আপনার বলি, আপনার মনে আছে কিনা, আপনার মনে করে দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ, আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র, যেরকম ছাইমেইকে ধরা, আপনি এটা ইউনূসকে পারবেন, ইউনূসের সবাই না, ইউনূসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি দায়িত্ব বলি, দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি। বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি।
কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না। দেয়ার ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে, আমার কথা শেষ করতে দেন, এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে, আমার ছাড়া কিন্তু। আমি মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে দুইবার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব করব না তো। আমি বাংলাদেশে সেক্রেটারিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম, কিন্তু খালেদ ভাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। আপনি আসলে হয়তো কি জানেন, আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে, শহীদ পরিবারগুলোর সাথে কথা বললে, তাহলে আপনি আমি যেটা ফিল করতেন আমি বলি, আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো না। আপনি খালি আমাকে এই কথা বলেন, আমি সরাসরি প্রশ্নটা করি, এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি। কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে, আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যেতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে।